শুভেচ্ছা। আমি আফরোজা রহমান, উপপরিচালক। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্য সম্পর্কে এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হলে একজন ভোক্তা অর্থাৎ একজন ব্যক্তি প্রতিকার চেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারেন। আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে যে একজন ভোক্তা কি উপায়ে অর্থাৎ কি মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারেন এবং আমাদের যে ভোক্তাগণ অভিযোগ করেন অনেক সময় আমরা অভিযোগগুলো আমলে নিতে পারি না বা ব্যবস্থা গ্রহণ করতে পারি না। তো আসলে কি কারণে এই যে ব্যবস্থা নিতে পারছি না বা বাতিল হচ্ছে এই বিষয়টা এবং ইদানিং কি অভিযোগ আসছে অধিদপ্তরে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী পরিচালক, যিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযোগ শাখায় কর্মরত আছেন এবং পাশাপাশি জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র যে আছে তিনি এটির দায়িত্ব পালন করছেন। তো জনাব হাসানুজ্জামান, আমরা আসলে জানতে চাচ্ছি যে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হলে একজন ভোক্তা কি উপায়ে বা কি মাধ্যম ব্যবহার করে অধিদপ্তরে অভিযোগ করতে পারেন? ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করা কঠিন কাজ নয়। একজন ভোক্তা যখন প্রতারিত হবেন পণ্য বা সেবা ক্রয়ে তিনি যদি সংক্ষুব্ধ থাকেন, তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারবেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৬৪ জেলায় আমাদের অফিস রয়েছে। এই অফিসে এসে সরাসরি ভোক্তা অভিযোগ করতে পারবেন। বিভাগীয় কার্যালয় রয়েছে ৮টি বিভাগে। এই বিভাগীয় কার্যালয়ে এসে ভোক্তা অভিযোগ করতে পারবেন। আমাদের প্রধান কার্যালয়ে এসে ভোক্তা অভিযোগ করতে পারবেন। ডাকে অভিযোগ করতে পারবেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওয়েব পোর্টালে www.dncrp.com যেও অভিযোগ করতে পারবেন। ncc@dncrp.gov.bd এই ইমেল আইডিতে মেইল করেও ভোক্তা অভিযোগ করতে পারবেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করা সহজ। এটা ভোক্তা চাইলেই আমাদের এই দপ্তরে অভিযোগ করতে পারবেন। ধন্যবাদ। আমরা জানলাম যে একজন ভোক্তা আসলে অধিদপ্তরে কি মাধ্যমে অভিযোগ করতে পারেন। তো ভোক্তাগণ অনেক সময় আমরা দেখি যে অভিযোগ করেন, এর মধ্যে অনেকে ফোন দিয়ে জানতে চান যে তার অভিযোগটি কেন বাতিল হয়েছে। তো আপনি যদি এই বিষয়টি আলোচনা করেন যে ভোক্তারা যখন অভিযোগ করবেন তখন মানে অভিযোগ করার পদ্ধতিটা মানে কি পদ্ধতি পূরণ করে অভিযোগ করতে হয়? কি বর্ণনা বা কি লিখতে হবে এই বিষয়টা যদি একটু বলতেন তাহলে ভোক্তাদের জন্য এটা সচেতন হতো ভোক্তারা। ধন্যবাদ। যথার্থই বলেছেন যে আমাদের যে সকল অভিযোগ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আসে, পদ্ধতিগত ত্রুটির কারণে সকল অভিযোগ আমরা আমলে নিতে পারি না। কিছু অভিযোগ আমাদেরকে বাতিল করতে হয়। তো কি কারণে বাতিল হয়? একটি সফল অভিযোগের ৪টি অংশ থাকবে। একটি হচ্ছে যিনি অভিযোগ করলেন তার পূর্ণাঙ্গ ঠিকানা, তার নাম, পিতার নাম, মাতার নাম, পেশা এবং কন্টাক্ট নাম্বার সহ উনি ওনার ডিটেইলসটা দিবেন। যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রতিষ্ঠানের ঠিকানাটা যথাযথভাবে দিতে হবে এবং অভিযোগের বর্ণনায় তিনি উল্লেখ করবেন তিনি তার অভিযোগে বর্ণিত সেবা বা পণ্য কোথা থেকে ক্রয় করলেন, কিভাবে ক্রয় করলেন এবং সেই সেবা সংক্রান্ত কোন কারণে তিনি সংক্ষুব্ধ হলেন এই বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করে তিনি অভিযোগটি দায়ের করবেন এবং সর্বশেষ তার যে অভিযোগের সপক্ষে তার কাছে যে প্রমাণক রয়েছে সেটি অভিযোগের সঙ্গে তিনি সংযুক্ত করবেন। এই ৪টি অংশ থাকলে একটি অভিযোগ এটি আমলযোগ্য হবে বলে ধরে নেওয়া যায়। আর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যে কথাটি উল্লেখ আছে সেটি হচ্ছে অভিযোগকারী অভিযোগ করবেন তার অভিযোগের বা সংক্ষুব্ধ হওয়ার যে কারণ সেই কারণ উদ্ভবের ৩০ দিনের মধ্যে অভিযোগটি আমাদেরকে করতে হবে। অন্যথায় এই অভিযোগটি বাতিল বলে গণ্য করা হবে। এটা তামাদি অভিযোগ হিসাবে বাতিল বলে গণ্য করা হবে। আর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে যে এখতিয়ার দেওয়া হয়েছে সেই এখতিয়ারের বাইরে যদি কোনো অভিযোগ থাকে সেটি আসলে আমাদের আমলে গ্রহণ করার সুযোগ নেই। অর্থাৎ ৩০ দিনের মধ্যে করতে হবে। আমাদের আইনে যে পরিধি দেওয়া আছে সেই পরিধির মধ্যে অভিযোগটি থাকতে হবে এবং অভিযোগের ৪টি যে অংশের কথা বললাম, অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা, অভিযোগকারীর ঠিকানা, অভিযোগের বিবরণ বা বর্ণনা এবং সঙ্গে প্রমাণক, এই ৪টি অংশ থাকলেই আমরা অভিযোগটি আমলযোগ্য হবে এবং এটি প্রতিকার দেওয়ার যোগ্য হবে। আমরা জানলাম যে একজন ভোক্তা কি পূরণ করে একটি অভিযোগ দায়ের করতে পারেন অধিদপ্তরে। একটা বিষয় আপনি বললেন যে অভিযোগকারীর পূর্ণাঙ্গ ঠিকানা এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। এই বিষয়টা যদি একটু ভোক্তাকে জানাতেন যে কেন এই বিষয়টা আর কি দরকার? কারণ অনেক সময় ফোন আসে যে জানতে চায় যে আমি তো ঠিকানা দিয়েছি। দেখা যায় যে বাট পূর্ণাঙ্গ ঠিকানা নেই। তো এটার প্রয়োজনটা একটু যদি আপনি ভোক্তা সাধারণকে জানাতেন। জি, এই বিষয়টি হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেভাবে কাজ করে একটি অভিযোগ পাওয়ার পরে, অভিযোগ পাওয়ার পরেই আমরা এটি যদি আমলযোগ্য অভিযোগ হয় তাহলে আমরা হিয়ারিং নোটিস করব, শুনানির নোটিস করব। উভয় পক্ষকে নোটিস করব একটি নির্দিষ্ট দিনে শুনানিতে অংশগ্রহণ করবার জন্যে।
তো যখন আমরা নোটিশ করব, যদি অভিযুক্ত প্রতিষ্ঠান বা অভিযোগকারীর পূর্ণাঙ্গ ঠিকানা না থাকে, সেক্ষেত্রে এই নোটিশটি করা সম্ভব হয় না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, নোটিশ করার পরে সেই নোটিশে সাড়া দিয়ে যদি অভিযুক্ত প্রতিষ্ঠান শুনানিতে উপস্থিত না হয়, সেক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে মনিটরিং টিম রয়েছে, সেই টিম ওই প্রতিষ্ঠানে যে তাদের শুনানিতে উপস্থিতি নিশ্চিত করতে পারে। যদি পূর্ণাঙ্গ ঠিকানা না থাকে, সেক্ষেত্রে এই কার্যক্রমটি গ্রহণ করা সম্ভব হয় না। আর আইনে যেহেতু উল্লেখ আছে যে ঠিকানা থাকতে হবে, সেহেতু ঠিকানা ছাড়া অভিযোগ আমলে নেওয়ার আসলে সুযোগ নেই। তাহলে আমরা যেটা দেখলাম যে অভিযোগ দেওয়ার পরে অভিযোগ নিষ্পত্তির যে কার্যক্রম পরিচালনা করা হয়, সেটির জন্যই অভিযুক্ত প্রতিষ্ঠান এবং অভিযোগকারীর ঠিকানাটি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বিষয়টি জানানোর জন্য। আরেকটি বিষয়, আপনি তো অভিযোগ শাখায় আছেন, কাজ করছেন, আপনি যদি একটু ভোক্তাদের সচেতনতার জন্য জানাতেন যে কি কি বিষয় ভোক্তারা প্রতারিত হচ্ছে, মানে কি ধরনের অভিযোগটা বেশি আসছে এবং ভোক্তারা প্রতারিত হচ্ছে, এই বিষয়টা নিয়ে একটু। ধন্যবাদ। আমরা ইদানিং যে অভিযোগগুলি পাচ্ছি, তার বেশিরভাগ অভিযোগ হচ্ছে অনলাইন কেনাকাটায় ভোক্তারা প্রতারিত হচ্ছেন বলে আমাদেরকে অভিযোগ করছেন। এর মধ্যে যদি আমি বলি, এখন ইলিশের সিজন, ইলিশ মাছ নিয়ে বেশ কিছু প্রতারণার অভিযোগ আমরা পেয়েছি। এইটার পেজগুলির নাম এরকম হয় যে চাঁদপুরের ইলিশ, ইলিশের বাড়ি চাঁদপুর, টাটকা ইলিশ, এই এই ধরনের নাম দিয়ে খুবই আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে, আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে এই পেজগুলোতে ক্রেতাকে আকর্ষণ করা হয়। আমি যদি একটু বলতে চাই যে এটা কিভাবে করে এই পেজগুলি থেকে, এটার ধরনটা অলমোস্ট সেম। সব পেজগুলি যেটা করে সেটা হচ্ছে যে, প্রথমে 500 থেকে 1000 টাকা তারা অ্যাডভান্স গ্রহণ করে। এটা মাছের প্যাকেজিং, বরফ টরফ এগুলির নাম দিয়ে তারা অ্যাডভান্স টাকাটা নিবে। নেয়ার পরে অন্য আরেকটি ফোন নাম্বার থেকে ভোক্তাকে ফোন করে বলা হবে যে আপনার ওটিপিটি বলুন, আপনার প্যাকেজ রেডি আছে, আপনার প্যাকেজ আপনার এখানে পৌঁছে দেওয়া হবে। তখন ভোক্তা জানতে চায় যে ওটিপি তো আমার কাছে নাই। তখন বলে যে একটা বিকাশ নাম্বার দিয়ে এই নাম্বারে একটা সার্টেন অ্যামাউন্ট বিকাশ করতে বলে। এই সার্টেন অ্যামাউন্ট বিকাশ করার পরে আবার ভোক্তাকে সে ফোন করে বলে যে আপনার অ্যামাউন্টটা সঠিকভাবে বিকাশ করা হয়নি, আপনাকে আরও এত টাকা বিকাশ করতে হবে, তাহলে আপনি মাছ পাবেন এবং বাকি টাকা ফেরত পাবেন। তো ভোক্তা তখন একটি বাধ্যবাধকতার মধ্যে পড়ে যায়। তিনি বারবার তাকে বিকাশ করতে থাকে। এর মাধ্যমে অনেক টাকা প্রতারককে দেওয়ার পরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হচ্ছেন। তখন আমাদেরকে অভিযোগ করে। তো এক্ষেত্রে যে বিষয়টি হয় সেটি হচ্ছে, পূর্ণাঙ্গ ঠিকানা না থাকার কারণে এবং ভুল ঠিকানা থাকার কারণে আমরা অভিযোগগুলি নিষ্পত্তি করতে পারি না। আপনার মাধ্যমে আমি ভোক্তা সাধারণকে বলতে চাই যে যে কোনো পেজ থেকে, অনলাইন ভিত্তিক কেনাকাটার ক্ষেত্রে যে কোনো পেজ থেকে কেনাকাটার সময় ভোক্তাগণ অবশ্যই পেজটির রিভিউ দেখবেন এবং পাশাপাশি কারা রিভিউ দিচ্ছেন সেটিও দেখবেন। এমন হলো যে আপনি দেখলেন যে একজন রিভিউ দিয়েছে যে তিনি প্রোডাক্ট পেয়েছেন, যথাসময়ে পেয়েছেন, তার আইডিতে ঢুকে দেখবেন যে তিনি শুধুমাত্র এই পোস্টটি দেওয়ার জন্যই তার আইডিটি খোলা হয়েছে। সেক্ষেত্রে এই যে পেজ থেকে আপনি কেনাকাটা করবেন, সেটার সঠিকতা নিয়ে বা সেটি অথেন্টিক কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। কাজে রিভিউ কারা দিচ্ছে সেটি দেখবেন, রিভিউগুলি দেখবেন, দেখে আর ওই পেজে যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেটি সঠিক কিনা সেটি নিশ্চিত হয়ে তারপরে পণ্য অর্ডার করবেন। আর একটি কথা বলে রাখা প্রয়োজন, ক্যাশ অন ডেলিভারিতে আপনারা যখনই কোনো পণ্য নেবেন, অবশ্যই পণ্য হাতে পাওয়ার পরে টাকার লেনদেন করবেন। কোনো ক্রমে পণ্য পাওয়ার আগে ওটিপি বা এই জাতীয় কথাবার্তায় তাদের কথায় বিভ্রান্ত হয়ে কাউকে কোনো টাকা পয়সা প্রদান করবেন না। বাই এনি চান্স আপনারা যদি প্রদান করে ফেলেন, সেক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এটিতে আমরা নিষ্পত্তি করতে না পারলেও আপনারা নিকটস্থ থানায় জিডি করবেন এবং সেই জিডির কপিটি বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে সেটি শেয়ার করে একটি অভিযোগ জানাবেন। আশা করি এই ধরনের প্রতারণা বন্ধ হবে তাহলে। জনাব হাসানুজ্জামানের সাথে আজকের আলোচনায় জানতে পারলাম যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কি কি মাধ্যমে বা কি কি উপায়ে অভিযোগ করা যায় এবং একটি অভিযোগ করার সময় কি কি তথ্য দিয়ে সফলভাবে একটি অভিযোগ করা যায়। এবং আরেকটি বিষয় জানালেন যে ভোক্তারা যে প্রতারিত হচ্ছে এই বিষয়ে একটি সচেতনতামূলক আলোচনা করলেন, যাতে ভোক্তারা সচেতন হয় প্রতারিত হওয়া থেকে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে www.dncrp.com ওয়েব পোর্টালে গিয়ে অভিযোগ করতে পারেন। ভোক্তা অধিকার সম্পর্কে জানতে কল করুন অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121-এ। ধন্যবাদ জনাব হাসানুজ্জামান, আজকে এই ভোক্তাদের উদ্দেশ্যে কিভাবে অভিযোগ করা যায় বিষয়টি বলার জন্য।